ওয়েলকাম স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিও প্রোক্যারিওটিকসের ট্রান্সক্রিপশনের শেষ লেকচার ভিডিও। সুতরাং এক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এলঙ্গেশন এবং টার্মিনেশন। ওকে, তো তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এলঙ্গেশন পদ্ধতি কিভাবে ট্রান্সক্রিপশনে সম্পন্ন হয়। তো এক্ষেত্রে তোমরা দুটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই দুটি ডায়াগ্রামের সাহায্যে আমি টোটাল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ যে দুটি চেন অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ড এবং আরো একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম এন্ড, এবং আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি ডিএনএ এর দুটি স্ট্র্যান্ডকে যখন ভেঙে ফেলে তার ফলে যে গঠনটা তৈরি হয় তাকেই আমরা বলবো ট্রান্সক্রিপশন বাবেল। এবং এই ট্রান্সক্রিপশন বাবেলেই কিন্তু প্রকৃতপক্ষে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ সিনথেসিস বা চেনের এলঙ্গেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে হয়। ওকে, এবং ট্রান্সক্রিপশন বাবেলের এই যে সামনের দিকের অংশ, এই অংশটা খুলতে থাকে, সেই জন্য একে আমরা বলবো আনউইন্ডিং পয়েন্ট। এবং ট্রান্সক্রিপশন বাবেলের পিছনের দিকের যে অংশ এটি ক্রমশ বন্ধ হতে থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশন যখন চলতে থাকে তখন এমআরএনএ কিন্তু এখান থেকে নিচের দিকে নেমে যায়। ওকে, বা আমরা বলতে পারি যে ট্রান্সক্রিপশন বাবেল থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার ফলে এই অংশটা আর খোলা অবস্থায় থাকার প্রয়োজন নেই, সেই জন্য এই অংশটা আবার আগের অবস্থায় ফিরে আসে। সুতরাং এই অংশকে আমরা বলবো রিউইন্ডিং পয়েন্ট, রাইট? সুতরাং আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি ডিএনএ এর এই যে টেমপ্লেট স্ট্র্যান্ডে যে নিউক্লিওটাইড আছে, তো এই নিউক্লিওটাইডের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড ক্রমশ গ্রোয়িং এমআরএনএতে ক্রমশ যুক্ত করে। ওকে, সুতরাং এইরকম ভাবেই কিন্তু ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পন্ন হয়। তাহলে ট্রান্সক্রিপশন বাবেল প্রথমে এই রিজিয়ান্সে ছিল, তাহলে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে ট্রান্সক্রিপশন বাবেল অর্থাৎ আগের অংশ থেকে আবার সামনের দিকে চলে এসেছে। সুতরাং এই অংশটা আবার কি হয়েছে, আগের অবস্থায় চলে এসেছে, অর্থাৎ ডিএনএ এর এই অংশটা পূর্বের অবস্থায় ফিরে এসেছে, কারণ এই অংশতেই প্রধানত রিউইন্ডিং পয়েন্ট অবস্থিত, রাইট? তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম এটি হলো টেমপ্লেট স্ট্র্যান্ড, তো এই টেমপ্লেট স্ট্র্যান্ড হচ্ছে কপি হয়, অর্থাৎ এমআরএনএ তৈরি হয়। তাহলে আমরা একটু লেখাটা দেখে নিই। এমআরএনএ চেন গ্রোয়িং ইন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন। সুতরাং এমআরএনএ চেনের যে বৃদ্ধি ঘটবে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনের দিকে হবে। আরএনএ পলিমারেজ মুভস অ্যালং দ্য ডিএনএ, অবশ্যই আরএনএ পলিমারেজ ডিএনএ দিয়ে মুভ করবে। ওকে, সুতরাং এইভাবে আরএনএ পলিমারেজ মুভ করবে। মেল্টিং অ্যান্ড আনউইন্ডিং অফ দ্য ডিএনএ ফর প্রোভাইডিং দ্য টেমপ্লেট ফর আরএনএ সিনথেসিস। অর্থাৎ রিউইন্ডিং যেটা বলছিলাম, মেল্টিং মানে আবার হাইড্রোজেন বন্ড তৈরি করে ডিএনএ এর দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে যুক্ত হবে, এবং আনউইন্ডিং মানে খুলে যাবে সামনের দিকের অংশটা, এবং তার ফলে আরএনএ চেন সিনথেসিসের জন্য যে টেমপ্লেট স্ট্র্যান্ডের প্রয়োজন সেটি এইভাবেই তৈরি হয় এবং এই কাজটা করবে আরএনএ পলিমারেজ। ওকে, এনজাইম কন্টিনিউয়াসলি অ্যাড নিউক্লিওটাইডস। সুতরাং আরএনএ পলিমারেজ কন্টিনিউয়াসলি নিউক্লিওটাইড যুক্ত করবে টু দ্য 3 প্রাইম এন্ড আনটিল দ্য টার্মিনেটর হ্যাজ কাম। সুতরাং 3 প্রাইম এন্ডের দিকে ক্রমশ নিউক্লিওটাইড যুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত টার্মিনেটর আসে। সুতরাং এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো টার্মিনেটর। তাহলে নিশ্চয়ই তোমরা এলঙ্গেশন পর্যায় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরো একটা ছবি দেখাবো এলঙ্গেশন পর্যায়ের। ওকে, তো এক্ষেত্রে অত্যন্ত সিম্পলিফাইড একটি ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেখালাম। এবার একটু টার্মিনেশন সম্বন্ধে দেখে নিই এবং তারপরে আমরা একদম সবশেষে কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা করব যেগুলো জেনারেলি পরীক্ষাতে আসে। তো টার্মিনেশনে যে ঘটনাটা ঘটে, ইন প্রোক্যারিওটস দ্য টার্মিনেটর সিকোয়েন্স ইজ এ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্রোক্যারিওটিক কোষের যে টার্মিনেটর সিকোয়েন্স সেটি হলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, অর্থাৎ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে মিরর ইমেজ দেখা যায়। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি আমরা একটু পরেই দেখছি। রো ফ্যাক্টর ডিসরাপ্ট দ্য বেস পেয়ারিং বিটুইন দ্য টেমপ্লেট ডিএনএ এন্ড দ্য এমআরএনএ চেন। সুতরাং রো ফ্যাক্টর বলে একটি ফ্যাক্টর থাকে যেটি হলো হেক্সামার। কিভাবে সেই রো ফ্যাক্টর কাজ করে আমরা দেখব। তো প্রথমে আমি ডেসক্রিপশনটা তোমাদের বলে দিই। রো ফ্যাক্টর ডিসরাপ্ট দ্য বেস পেয়ারিং বিটুইন টেমপ্লেট ডিএনএ এন্ড দ্য এমআরএনএ চেন where the palindromic terminator sequence arrives. ওকে, অর্থাৎ প্যালিন্ড্রোমিক বা ডিএনএ এর যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে যখন এমআরএনএ চলে আসে তখন রো ফ্যাক্টর সেটাকে বুঝতে পারে এবং তার ফলে ডিএনএ এবং এমআরএনএ চেন পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। ওকে, এবং তার ফলে আমরা একটি কমপ্লিট এমআরএনএ আমরা পাই, রাইট? সুতরাং এইভাবে টার্মিনেশন পদ্ধতি সম্পন্ন হয়। তো ডায়াগ্রামের সাহায্যে দেখলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। After release of sigma factor released হয়ে যাওয়ার পরে elongation of the RNA chain is catalyzed by RNA polymerase core enzyme. সুতরাং RNA চেনের যে elongation ঘটবে সেটা কার সাহায্যে ঘটবে? কোর এনজাইমের সাহায্যে, কারণ তখন সিগমা ফ্যাক্টর রিলিজড হয়ে গেছে। ওকে, দ্য কোভ্যালেন্ট এক্সটেনশন অফ দ্য RNA চেন টেক্স প্লেস উইদিন দ্য ট্রান্সক্রিপশন বাবেল। সুতরাং RNA চেনের এই যে এক্সটেনশন এটা ঘটবে কোথায়? ট্রান্সক্রিপশন বাবেলে। গ্রোয়িং RNA চেনস রিমেইন হাইব্রিড ফর 12 বেসেস উইথ দ্য টেমপ্লেট ডিএনএ। এমআরএনএ অর্থাৎ এক্ষেত্রে যে গ্রোয়িং এমআরএনএ, এই গ্রোয়িং এমআরএনএ প্রধানত ডিএনএ এর সাথে 12টি বেস পেয়ার করে যুক্ত করে এবং বাকি অংশ কিন্তু ডিএনএ থেকে বেরিয়ে চলে আসে। ওকে, the nascent RNA chain is displaced from the template DNA as
the polymerase moves along the DNA molecule. সুতরাং RNA polymerase রেড কালারে আমরা RNA polymerase আমি এঁকেছি। সুতরাং RNA polymerase যত মুভ করবে তত গ্রোয়িং mRNA চেন তত ডিএনএ থেকে বেরিয়ে চলে আসবে। ওকে, the stability of the transcription complex is maintained by binding of the DNA growing RNA chain to the polymerase rather than base pairing between template DNA and the nascent RNA. mRNA এর যে 12টি নিউক্লিওটাইড যে ডিএনএ এর সঙ্গে যুক্ত হচ্ছে, এই স্টেবিলিটি কিসের সাহায্যে মেইনটেইন হয়? এই স্টেবিলিটি মেইনটেইন হয় এইভাবেই, কারণ mRNA এর সঙ্গে কিন্তু RNA পলিমারেজ যুক্ত থাকে rather than base pairing between DNA. ওকে, সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট? এবং এক্ষেত্রে ছবিটা দেখো যে ট্রান্সক্রিপশন বাবল প্রধানত 17 বেস পেয়ার লং, 17 বেস পেয়ার লং এবং 12টা বেস পেয়ার তৈরি করে ডিএনএ এর সঙ্গে গ্রোয়িং আরএনএ অ্যাকচুয়ালি যুক্ত থাকে। ওকে, এবং এক্ষেত্রে একটি প্রোটিন কাজ করে, তার নাম হচ্ছে নাসে প্রোটিন। নাসে প্রোটিন হেল্পস ইন এলঙ্গেশন, অর্থাৎ নাসে প্রোটিন এলঙ্গেশন পদ্ধতিতে সাহায্য করে। এক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখেছি যে অ্যান্টিবায়োটিক্স রিফাম্পিসিন অ্যান্ড দ্য streptolidins inhibit the transcription initiation and the elongation respectively. ওকে, তাহলে রিফাম্পিসিন ট্রান্সক্রিপশন ইনিশিয়েশনকে বন্ধ করে বা বাধা দেয় এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রেপ্টোলাইডিজিনস এক্ষেত্রে এলঙ্গেশন পদ্ধতিকে বাধা দেয়, বাইন্ড টু দ্য বিটা সাবনেট। সুতরাং এরা বিটা সাবনেটের সঙ্গে যুক্ত হয়ে এই দুটি অ্যান্টিবায়োটিক ট্রান্সক্রিপশন পদ্ধতির মানে ইনিশিয়েশন এবং এলঙ্গেশন পদ্ধতিতে বাধা দেয়। যে বিষয়ের আমরা ডেসক্রিপশন দেখব সেটা হলো টার্মিনেশন, এবং টার্মিনেশন পদ্ধতি প্রধানত দুইভাবে সম্পন্ন হতে পারে। টু কাইন্ডস অফ টার্মিনেটরস আর আইডেন্টিফাইড, দ্য ইন্ট্রিনসিক টার্মিনেটরস দ্যাট ইজ দ্য টাইপ 1, অর্থাৎ এক্ষেত্রে বাইরে থেকে কোনো প্রোটিন লাগে না। ইন্ট্রিনসিক টার্মিনেটর এক্ষেত্রে ডিএনএ এর মধ্যেই যে সিকোয়েন্স থাকে সেটাই টার্মিনেশন বা চেনের সমাপ্তি ঘটায়, ফাংশনস উইদাউট এনি হেল্প ফ্রম আদার প্রোটিনস। এবং রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন যাকে আমরা বলবো টাইপ 2 টার্মিনেশন। সুতরাং এক্ষেত্রে একটি রো প্রোটিন লাগে। ওকে, তো রো ইন্ডিপেন্ডেন্ট এবং রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন কিভাবে হয়? এক্ষেত্রে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন অর্থাৎ ইন্ট্রিনসিক বা টাইপ 1 টার্মিনেশন কিভাবে হয়? এক্ষেত্রে ডিএনএ অ্যাকচুয়ালি কনসিস্ট অফ অ্যান ইনভার্টেড রিপিট সিকোয়েন্স। সুতরাং ডিএনএ তে একটি ইনভার্টেড রিপিট সিকোয়েন্স থাকে ফলোড বাই এ 4 to 8 বেস পেয়ার অফ এটি। ওকে, সুতরাং একটা এটি রান থাকবে, অর্থাৎ এটি রিচ সিকোয়েন্স থাকবে। সুতরাং প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের পরে একটা এটি রিচ সিকোয়েন্স থাকবে। দ্য আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইবস দ্য টার্মিনেটর সিকোয়েন্স। সুতরাং আরএনএ পলিমারেজ কিন্তু এই টার্মিনেটর সিকোয়েন্সকে কিন্তু ট্রান্সক্রাইব করে, হুইচ because of the inverted repeat arrangement folds into a hairpin loop structure. সুতরাং আরএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্সের মধ্যে ঘটায়, কিন্তু যেহেতু ইনভার্টেড রিপিট সিকোয়েন্স যেহেতু এক্ষেত্রে তৈরি হয় সেই জন্য যে এমআরএনএ যেটা নতুন তৈরি হচ্ছে তার মধ্যে একটি হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হয়, and followed by the string of the US transcribed from the string of the AT base pair. এবং এই যে হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হয় সেই হেয়ারপিন লাইক স্ট্রাকচারের পরে একটি ইউরান্স বা ইউরাসিল নিউক্লিওটাইড যুক্ত একটি অংশ তৈরি হয়, অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত একটি অংশ গ্রোয়িং আরএনএতে তৈরি হয় এবং এইভাবে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন সম্পন্ন হয়। যদি ছবি দেখি টোটাল বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে দেখো এটি হলো ডিএনএ চেন, তাহলে ডিএনএ চেনের এটি হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন এবং আরেকটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশন। ওকে, তাহলে এক্ষেত্রে যে প্যালিন্ড্রোমিক যে সিকোয়েন্স থাকে অ্যাকচুয়ালি নন টেম্পলেট স্ট্যান্ডে জিজিসি টিসিসি। ওকে, আবার এক্ষেত্রে জিজিএ জিসিসি, অর্থাৎ এক্ষেত্রে কিছু বেস এই সমস্ত বেসগুলো বা নিউক্লিওটাইডগুলো প্রধানত ডিফারেন্ট জিনের ক্ষেত্রে এগুলো ডিফারেন্ট হতে পারে, কিন্তু এগুলো হলো হাইলি কনসার্ভ। সুতরাং এটি হলো হাই জি সিরিজ আর এটাও হলো হাই জি সিরিজ। তো এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে ইনভার্টেড রিপিট সিকোয়েন্স হলো সেটাই। সুতরাং জিজিসি টিসিসি, তাহলে এদিক থেকে আমরা যদি পড়ি তাহলে জিজিসি টিসিসি। ওকে, আবার এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা যদি পড়ি সিসি জিএ জিজি, তাহলে এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা যদি পড়ি অর্থাৎ নন টেম্পলেট স্ট্র্যান্ডে আমরা যদি পড়ি তাহলে সিসি জিএজিজি। ওকে, সুতরাং এই ধরনের যে সিকোয়েন্স এটাকেই আমরা বলবো ইনভার্টেড রিপিট সিকোয়েন্স। এবং যে বিষয়টা বলছিলাম যে ডিএনএতে এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্সের পরে আরো একটা এটি রিচ সিকোয়েন্স থাকে। সুতরাং এক্ষেত্রে যে এমআরএনএ যেটা তৈরি হচ্ছে তো এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্সও কিন্তু ট্রান্সক্রাইবড হয়, রাইট? তাহলে এক্ষেত্রে যে সিসি জিএ জিজি, তাহলে এমআরএনএতে অবশ্যই এটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা হলো টেম্পলেট স্ট্র্যান্ড। সুতরাং এমআরএনএতেও এর কমপ্লিমেন্টারি বেস এক্ষেত্রে যুক্ত হবে। ওকে, সুতরাং এই গ্রোয়িং এমআরএনএতেও এই কমপ্লিমেন্টারি বেস যুক্ত হবে এবং এক্ষেত্রে এ অর্থাৎ অসংখ্য পলি এ রিজিয়ান আছে, তাহলে গ্রোয়িং এমআরএনএতে এক্ষেত্রে ইউরান্স একটা তৈরি হবে। ওকে,
তাহলে এই যে গ্রোয়িং এমআরএনএ এক্ষেত্রে এই যে ইনভার্টেড রিপিট সিকোয়েন্স আছে, এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্সগুলো দেখো কমপ্লিমেন্টারি। ওকে, সুতরাং এদিক থেকে আমরা যখন পড়বো যেরকম পড়তে লাগবে তার কমপ্লিমেন্টারি এই দিক থেকেও লাগবে। ওকে, সুতরাং এর ফলে যে গঠনটা তৈরি হবে সেটি হলো একটি হেয়ারপিন লাইক স্ট্রাকচার। তাহলে জি এর সঙ্গে সি, তাহলে জি এর সঙ্গে সি, আবার এই যে জি এর সঙ্গে সি। ওকে, আবার ফের সি এর সঙ্গে জি, তাহলে সি এর সঙ্গে জি, আবার ইউ রান অর্থাৎ ইউ এর সঙ্গে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এ। ওকে, আবার সি এর সঙ্গে কি দেখতে পাচ্ছি আমরা জি, আবার এক্ষেত্রে সি এর সঙ্গে এক্ষেত্রে জি। সুতরাং এইভাবে আমরা যদি আঁকি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা হেয়ারপিন লাইক স্ট্রাকচার। হেয়ারপিন লাইক স্ট্রাকচারের পরে 7 থেকে 9 বেস পেয়ার ডিস্টেন্সের পরে আবার এক্ষেত্রে একটি পলি ইউ রিজিয়ান থাকে, এবং এই পলি ইউ রিজিয়ান আবার এই অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হয়, এবং এ ইউ বেস পেয়ার যেহেতু অত্যন্ত উইক, তাহলে এ ইউ বেস পেয়ারিং ইজ ভেরি উইক, সুতরাং এরা সহজেই কিন্তু ডিএনএ থেকে রিলিজড হয়ে যেতে পারে। ওকে, সুতরাং এই ধরনের যে টার্মিনেশন পদ্ধতি তাকে আমরা বলবো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আমরা একটু ডেসক্রিপশনটা দেখে নিই। সিন্স এইউ বেস পেয়ারিং ইজ উইক, যেহেতু এইউ বেস পেয়ারিং অত্যন্ত উইক, রিকোয়ারিং লেস এনার্জি টু সেপারেট দ্য বেসেস দেন এনি আদার স্ট্যান্ডার্ড বেস পেয়ার। ওকে, তাহলে এইউ বেস পেয়ারকে ভাঙতে অনেক কম এনার্জি লাগে। দ্য রান অফ দ্য ইউএস আফটার দ্য হেয়ারপিন রিজিয়ন ইজ থট টু ফ্যাসিলিটেট দ্য রিলিজ অফ দ্য নিউলি সিনথেসাইজড আরএনএ চেইনস ফ্রম দ্য ডিএনএ টেমপ্লেট হোয়েন দ্য হেয়ারপিন স্ট্রাকচার the RNA polymerase to pause at this site। অর্থাৎ আরএনএ পলিমারেজ যখন হেয়ারপিন লাইক স্ট্রাকচারের কাছাকাছি আসে তখন আরএনএ পলিমারেজ আর এখান দিয়ে মুভ করতে পারে না, অর্থাৎ তখন আর কিন্তু ট্রান্সক্রিপশন হচ্ছে না। ওকে, বা এক্ষেত্রে আরএনএ পলিমারেজের কাজ কিন্তু তখন ব্যাহত হয়, এবং তার ফলে কি হয়, এই ইউ বেস পেয়ার যেহেতু অত্যন্ত উইক সেই জন্য সহজেই আরএনএ ট্রান্সক্রিপ্ট বা ন্যাসেন্ট এমআরএনএ বা যে এমআরএনএ তৈরি হচ্ছে সেটা সহজেই ডিএনএ থেকে খুলে যায়। সুতরাং এই ধরনের যে টার্মিনেশন, এই টার্মিনেশনকেই আমরা বলবো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আরো এক রকমের টার্মিনেশন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, তাকে আমরা বলবো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তো রো ডিপেন্ডেন্ট টার্মিনেটর কনসিস্ট অফ অ্যান ইনভার্টেড রিপিট। সুতরাং রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন এও ডিএনএ তে একটি ইনভার্টেড রিপিট সিকোয়েন্স থাকবে হুইচ কজেস দ্য হেয়ারপিন ফরমেশন ইন দ্য ট্রান্সক্রিপ্ট বাট নো স্ট্রিংস অফ টিস। সুতরাং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সুতরাং রো ডিপেন্ডেন্ট টার্মিনেশনেও এমআরএনএ তে একটি হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হবে, কিন্তু কোনো রকম ইউ রান এক্ষেত্রে থাকবে না। ওকে, অর্থাৎ এমআরএনএ তে কোনো ইউ রান থাকবে না, যেটা রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন আমরা দেখছিলাম। আপস্ট্রিম অফ দ্য টার্মিনেশন সাইট, অর্থাৎ টার্মিনেশন সাইটের আগে দেয়ার আর রো লোডিং সাইট, একটি রো লোডিং সাইট থাকে। এ সিকোয়েন্স অফ 60 to 100 নিউক্লিওটাইড রিচ ইন সিস্টেন রেসিডিউ। সুতরাং এক্ষেত্রে রো লোডিং একটি সাইট থাকবে যেটি 60 থেকে 100 নিউক্লিওটাইড যেটা লং। রো কনসিস্ট অফ এ হেক্সামার অফ আইডেন্টিক্যাল সাবইউনিট। সুতরাং রো হলো একটি হেক্সামেরিক প্রোটিন যেক্ষেত্রে 6টি সাবইউনিট একই রকম। ওকে, এন্ড ইচ অফ হুইচ হ্যাজ অ্যান এটিপিএস অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রত্যেকটা সাবইউনিটের এটিপিএস অ্যাক্টিভিটি থাকে বা এটিপি কে তারা ব্যবহার করতে পারে। বাইন্ডিং অফ দ্য রো টু আরএনএ অ্যাক্টিভেট দ্য এটিপিএস অ্যাক্টিভিটি হুইচ সাপ্লাইজ দ্য রো টু প্রোপেল হেক্সামার ইন দ্য 5' to 3' ডাইরেকশন। অর্থাৎ গ্রোয়িং এমআরএনএর 5' এন্ডের দিকে অ্যাকচুয়ালি রো প্রোটিন যুক্ত থাকে, এবং যেহেতু রো প্রোটিনের প্রত্যেকটি সাবইউনিটের যেহেতু এটিপিএস অ্যাক্টিভিটি থাকে সেই জন্য এটিপি কে ব্যবহার করে এরা কিন্তু 5' থেকে 3' ডাইরেকশনের দিকে মুভ করে। When RNA polymerase slows down or pause at the row dependent termination sequence, যখন আরএনএ পলিমারেজ যখন হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হওয়ার ফলে যখন আরএনএ পলিমারেজ যখন তার মুভমেন্ট যখন বন্ধ করে দেয় তখন রো ক্যাচেস উইথ আরএনএ পলিমারেজ, তখন রো এই আরএনএ পলিমারেজকে ধরে ফেলে এন্ড পুলস দ্য আরএনএ চেইন ফ্রম দ্য ট্রান্সক্রিপশন বাবেল, এবং তার ফলে ট্রান্সক্রিপশন বাবেল থেকে আরএনএ চেইনকে খুলে দেয়। ওকে, সুতরাং সমগ্র বিষয়টা আমি ছবির সাহায্যে তোমাদেরকে দেখাই। এক্ষেত্রে দেখো এটি হলো টেমপ্লেট স্ট্র্যান্ড এবং এটি হলো গ্রোয়িং এমআরএনএ। সুতরাং গ্রোয়িং এমআরএনএর এই 5' এন্ডের দিকে একটি হেক্সামেরিক যে প্রোটিন যেটা আমি বলছিলাম সেটি হলো রো প্রোটিন। রো প্রোটিন এই 5' এন্ডের সঙ্গে যুক্ত হয়। ওকে, এবং এক্ষেত্রে আমরা দেখছি যে গ্রোয়িং এমআরএনএতে একটি হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং তার ফলে কি হয়, তার ফলে আরএনএ পলিমারেজ আর এরপরে আর মুভ করতে পারে না, এবং
যেহেতু রো প্রোটিনের মধ্যে রো প্রোটিনের প্রত্যেকটি সাব ইউনিটে যেহেতু এটিপিএস অ্যাক্টিভিটি থাকে, সেই জন্য সেই এটিপিএস শক্তিকে ব্যবহার করে এরা 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডের দিকে এরা মুভ করে এবং একটা সময় এরা কার সঙ্গে যুক্ত হয়? আরএনএ পলিমারেজের সাথে। এবং আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হওয়ার পরে বা টাচ করার ফলে আরএনএ পলিমারেজ এখান থেকে খুলে যায়, অর্থাৎ এই কমপ্লেক্স থেকে আরএনএ পলিমারেজ এবার খুলে যায় এবং তার ফলে আমরা যেটা পাবো আফটার ট্রান্সক্রিপশন, আমরা যে সমস্ত গঠনগুলো দেখতে পাবো সেগুলো কি? তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ অর্থাৎ আগের অবস্থায় ডিএনএ চলে এসেছে এবং আরএনএ পলিমারেজ বা আরএনএ পলিমারেজ কোর এনজাইম এবং এরপরে কোর এনজাইম সিগমা ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হবে। ওকে, এবং রো প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে আমরা এমআরএনএ কে পাচ্ছি। ওকে, সুতরাং এক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে যে হেলিকেজ অ্যাক্টিভিটি অফ দ্য রো রিলিজ দ্য ট্রান্সক্রিপ্ট। ওকে, সুতরাং রো প্রোটিনের হেলিকেজ অ্যাক্টিভিটি থাকে বা এরা ডিএনএ ডাবল হেলিক্স থেকে অ্যাকচুয়ালি এরা ডিএনএর যে টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে এমআরএনএ কে এরা খুলে দেয়, সেই জন্য একে আমরা বলছি হেলিকেজ অ্যাক্টিভিটি এবং এর ফলে টার্মিনেশন পদ্ধতি শেষ হয়। ওকে, বা টার্মিনেশন এইভাবেই সম্পন্ন হয়। নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নিই। ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস ইজ কাপলড উইথ দ্য ট্রান্সলেশন, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন পদ্ধতির সাথে সাথে কিন্তু ট্রান্সলেশন পদ্ধতি সম্পন্ন হয়। আনলাইক দ্য ডিএনএ পলিমারেজ, অর্থাৎ ডিএনএ পলিমারেজের মতোই আরএনএ পলিমারেজ ডাজ নট রিকোয়ার এ প্রাইমার টু ইনিশিয়েট দ্য সিনথেসিস। সুতরাং ডিএনএ পলিমারেজে যেমন রেপ্লিকেশন শুরু করার জন্য যেমন প্রাইমার লাগে, কিন্তু আরএনএ পলিমারেজের ট্রান্সক্রিপশন ইনিশিয়েট করার জন্য কোনো রকম প্রাইমার লাগে না। দ্য মোস্ট কমন সিগমা সাবইউনিট ইজ সিগমা 70। সুতরাং সিগমা সাবইউনিট ডিফারেন্ট টাইপের হতে পারে, 5 থেকে 6 রকমের সিগমা সাবইউনিট হতে পারে। তার মধ্যে সব থেকে কমন যে সাবইউনিট সেটা হলো 70। ওকে, -10 এন্ড দ্য -35 সিকোয়েন্সেস আর কল্ড অ্যাজ দ্য কনসেনসাস সিকোয়েন্স। এই সম্বন্ধে আমি আলোচনা করেছি যদিও। সুতরাং কনসেনসাস সিকোয়েন্স হলো সেই কনজার্ভ সিকোয়েন্স যেটা সমস্ত রকমের প্রোক্যারিওটিক কোষে কনজার্ভ থাকবে। ওকে, এবং -10 সিকোয়েন্সের যে সিকোয়েন্স সেটি হলো 5 প্রাইম টাটা এটি। ওকে, সো TA 3 প্রাইম এবং -35 সিকোয়েন্স হলো 5 প্রাইম TTGACA 3 প্রাইম। ওকে, এ থার্ড AT region is called the upstream promoting element। যে বিষয়টা আমরা আগে আলোচনা করেছি যে upstream promoting element is present in the upstream of the -35 sequence, অর্থাৎ -35 সিকোয়েন্সের আগে আরো একটি সিকোয়েন্স থাকে, সেটি হলো তাকে আমরা বলবো আপস্ট্রিম প্রমোটিং এলিমেন্ট ইন হাইলি এক্সপ্রেসিভ জিন। অর্থাৎ যে সমস্ত জিনগুলো সবসময় অ্যাক্টিভ থাকে তাদের ক্ষেত্রে এই আপস্ট্রিম প্রমোটিং এলিমেন্ট থাকে অ্যাপার্ট ফ্রম -10 and -35 সিকোয়েন্স। তো তাদের ক্ষেত্রে -10 and -35 সিকোয়েন্স তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আপস্ট্রিম প্রমোটিং এলিমেন্টও থাকে। ওকে, সুতরাং এই পয়েন্টসগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। তাহলে আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করলাম। সুতরাং প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন পদ্ধতিতে মোট 2টি লেকচার ভিডিও আছে। প্রথমটাতে আমরা ইনিশিয়েশন সম্বন্ধে আলোচনা করেছি এবং এটাতে আমরা ইলংগেশন এবং টার্মিনেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করলাম। সুতরাং ছবি দেখে এবং তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশনও আমি তোমাদেরকে এক্ষেত্রে আমি বললাম। তাহলে তোমরা ভিডিও পজ করে তোমরা এই নোটস কিন্তু লিখে নিতে পারো এবং এইভাবে তোমরা যদি লিখে নাও তাহলে আর অন্যান্য বিভিন্ন বই তোমাদেরকে আর কনসাল্ট করতে হবে না। আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। এবং এর পরের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল প্রসেসের ট্রান্সলেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে কিভাবে ট্রান্সলেশন পদ্ধতি হয় সেই সম্বন্ধে আলোচনা করব এবং তারপরে কোনো একটা সময় আমরা ধীরে ধীরে আমরা ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।